আম্বেদকর ইস্যুতে সংসদে ব্যাপক হো হাঙ্গামা হচ্ছে। কংগ্রেস সহ যারা বিরোধী দল আছে তারা বিজেপিকে এই ইস্যুতে একেবারে ঘিরে ধরার চেষ্টা করছে। মূলত অমিত শাহের একটি বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করেই গোটা বিতর্কের সূত্রপাত। কি সেই বক্তব্য, প্রথমে সেটা শুনে নিন। श्री BC रॉय ने पत्र लिखा कि अंबेडकर और राजा जी जैसे दो महानुभाव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा। तो नेहरू जी ने उनको जवाब में लिखा है, राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा, अंबेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है। मान्यवर है विचार जो खड़गे जी कह रहे हैं ना, क्या आपत्ति है, जिसका विरोध करते हो उसका वोट के लिए नाम देना है, कितना उचित है। क्योंकि अब अंबेडकर जी को मानने वाले पर्याप्त संख्या में आ गए हैं, इसलिए आप अंबेडकर अंबेडकर कर रहे हो। मान्यवर अभी एक फैशन होगा, अंबेडकर 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 अंबेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। খুবই সাধারণ বক্তব্য, এমন কোনো আহামরি অমিত শাহ বলে ওঠেননি যাতে আম্বেদকরজির খুব বিশাল বড় অপমান হয়ে গেছে। তিনি বলেছেন যে আম্বেদকর 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 বলাটা আসলে ফ্যাশন হয়ে গেছে, রাজনীতি করার উদ্দেশ্যেই এই ধরনের কথা বলা হচ্ছে। আম্বেদকরের আদর্শে আজ কংগ্রেস বিশ্বাস করে না, অথচ তাকে রাজনীতির ক্যাশ করার জন্য, তার রাজনৈতিকভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আম্বেদকরজিকে মনে করা হচ্ছে তারা আম্বেদকরজিকে অনেক বেশি সম্মান করেন, সেই জন্য তিনি অনেকগুলি উদাহরণ দিয়েছেন। গোটা বক্তব্যটা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ 8 মিনিট 41 সেকেন্ডের এই বক্তব্য। সেখানে বিজেপি আম্বেদকরজির জন্য কি করেছে সেই সমস্ত উদাহরণ রয়েছে, কোথায় স্ট্যাচু বানানো হয়েছে, কোথায় রিসার্চ সেন্টার হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো অত বড় বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেখানে গুণগান ছাড়া আর কিছুই নেই। তবে মূল বক্তব্য, যেই বক্তব্যটাকে নিয়ে এত বেশি চর্চা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে, সেটাই আপনাদেরকে পুরোটা শোনালাম। এই ইস্যুটাই রয়েছে সেখানে, যে আম্বেদকরজিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে এমন কোনো বক্তব্য নেই যে, অথবা আম্বেদকরজি সম্পর্কে কোনো এমন অফেন্সিভ বক্তব্য নেই যেটাকে নিয়ে খুব বেশি হো হাঙ্গামা করার বিষয় আছে। তা সত্ত্বেও যেহেতু আম্বেদকর যে নাম তার মুখ থেকে বেরিয়েছে, সেই কারণেই কিন্তু কংগ্রেস এটাকে নিয়ে ব্যাপক হো হাঙ্গামা করছে। তৃণমূল কংগ্রেসও অমিত শাহের পদত্যাগ চেয়েছে, কংগ্রেস অমিত শাহের পদত্যাগ চেয়েছে, এটা নিয়ে ব্যাপক আজকে হো হাঙ্গামা হচ্ছে। পাশাপাশি কংগ্রেস এবং বিজেপি যারা সাংসদ রয়েছেন তাদের মধ্যে সংসদ ভবনে, লোকসভার বাইরে, সংসদ ভবনের বাইরে ধস্তাধস্তি হয়েছে, এবং ধস্তাধস্তিতে প্রতাপ সারঙ্গী নামে একজন সাংসদ রয়েছেন, তার মাথা ফেটে গিয়েছে, তার চোট লেগেছে, এরকমটা বলা হচ্ছে। लंबा गैप में खड़ा हुआ था, राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे। देखिए हाँ किया है। ভাবতে পারেন, সংসদ গণতন্ত্রের মন্দির, সেখানে দুই পক্ষ মারামারি করছে। এটাই কি কাম্য এই গণতন্ত্রে? ওরা সাংসদ নাকি গুন্ডা যারা মারামারি করছেন? এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি প্রথমে ধাক্কা দিয়েছেন, তিনি ধাক্কার সূত্রপাত করেছেন। আমরা এর আগে দেখেছি বিভিন্ন ইস্যুতে গান্ধী মূর্তির পাদদেশে সংসদের ঠিক বাইরে, সংসদের সামনে, সেখানে বহু প্রোটেস্ট হয়, বহু আন্দোলন হয়, চিৎকার চেঁচামেচি, দুই পক্ষকে স্লোগান, শাউটিং, অনেক কিছু হয়। কিন্তু এই পশ্চিমবঙ্গ বিধানসভার মতো দেখছি এখন লোকসভার অবস্থা হয়ে গেছে, সেখানেও ধাক্কাধাক্কি মারামারি হচ্ছে। এর আগে প্রথমবার হয়েছে এমনটা নয়, এর আগে অনেকবার হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি যে স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন, তার মুখে কাগজ ছুঁড়ে মারতে, বহুবার এমন হয়েছে, বর্তমানেও হচ্ছে, 370 ধারার সময়ও হচ্ছে। কিন্তু এইভাবে গুতোগুতি, মাথা ফেটে যাওয়া, গণতন্ত্রের মন্দিরকে একটা মানে WWE আখাড়া বানিয়ে দেওয়াটা মনে হয় না এটা ভারতের ছবি বিশ্ব দুনিয়ার বিশ্বপটলে খুবই একটা ভালো হিসেবে প্রতিষ্ঠিত হবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে একটু শাসক এবং বিরোধী উভয় পক্ষকে একটু সাবধানী হয়ে তাদের আচরণ করা উচিত। পাশাপাশি ব্যক্তিগতভাবে আমার ধারণা যে কংগ্রেসের কাছে হাতে ইস্যুর বড় অভাব, যার জন্য এটা করছিল। খুব ভালো ইস্যু ছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনে যদি কোনো ত্রুটি থাকে সেটা সংসদে তুলে ধরা উচিত ছিল বিরোধীদের তরফ থেকে, যাতে দেশের জনগণ জানতে পারতো যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করলে তার ভালো দিক কী আছে। যেমন সরকারটা বলছে, তার নেগেটিভ যদি কোনো ইস্যু থাকে সেটাও কিন্তু মানুষ জানতে পারতো, মানুষের কাছে একটা অপশন বেছে নেওয়ার জায়গা ছিল, মানুষের কাছে বোঝার একটা জায়গা ছিল। কিন্তু একটা নন ইস্যুকে ইস্যু করে বিরোধীরা যদি
সংসদে মারামারি চিৎকার চেঁচামেচি করে, তো তাদের ছবিটাও এক্ষেত্রে খারাপ হয়। স্বাভাবিকভাবে বহু বিল আসছে এই শীতকালীন অধিবেশনে, যে বিলগুলো সম্পর্কে মানুষের জানার প্রয়োজন আছে। আমরা কিন্তু এখন কোনো বিল আসলে সেটাকে খুঁজে লম্বা 300 পাতা 400 পাতা হাজার হাজার পাতার পড়ার সময় আমাদের নেই, আমরা বুঝতেও পারবো না সাধারণ মানুষ হিসেবে। কিন্তু বিরোধীরা যদি মূল জিনিসটা তুলে ধরেন যে এর প্রস অ্যান্ড কনস কী আছে, সেটা প্রস তো শাসক দল বলবেই, তারা কনস বলবে না। তো কনস তার যে কোনো ভুল দিক আছে কিনা, যে তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে মানুষের উপরে, এই ধরনের দিক যদি বিরোধীরা তুলে ধরেন সেটা কিন্তু আমরা উপকৃত হব। সেই বিলগুলো কিন্তু আমরা পাচ্ছি না, যেটা বিরোধীদের কাজ সেটা কিন্তু বিরোধীদের কাছ থেকে আমরা পাচ্ছি না। ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এর কনস দিকটা নিয়ে রাজনীতির বিষয়টাই বেশি আসছে। তার যে ক্ষতিকারক দিকটা রয়েছে সেটা যদি মানুষকে জানাতে হয় তাহলে কিন্তু বিরোধীরাই জানাবে, বিরোধীদের কাছ থেকেই আমরা সেটা এক্সপেক্ট করি। কিন্তু তারা কি সেটা করছেন জানি না, আপনারা আরও ভালো বলতে পারবেন। এক্ষেত্রে আরেকটা যুক্তি হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে ঘিরে খুব কিন্তু ভালোভাবে বিজেপিকে আবদ্ধ করার চেষ্টা হচ্ছিল, তাদের দিকে একটা হামলা করার চেষ্টা হচ্ছিল, রাজনৈতিক প্রতিপক্ষের রাজনৈতিক হামলার কথা বলছি। কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি যে ধীরে 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 ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে সরে এসেছে। হঠাৎ করে কোথা থেকে একটা আম্বেদকর ইস্যু চলে, একটা নান ইস্যু, এবং সব থেকে বড় যেখানে অমিত শাহের তার পদত্যাগ চাওয়া হচ্ছে। এই ধরনের ছোট্টখাট্ট বিষয়তে অমিত শাহের পদত্যাগ দাবি করে অমিত শাহ পদত্যাগ করে দেবেন, এটা কিন্তু মূর্খের স্বর্গে বাস করা হচ্ছে। আপাতত বন্ধুরা এখানে শেষ করছি, ফের দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।